সমালোচনার ঝড় ওঠে সর্বত্রই। শুক্রবার সংসদে পাকিস্তানকে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই পাকিস্তানের এক সন্ত্রাসবাদ দমন আদালত 26/11 হামলার মূল চক্রী জাকিউর রহমান লকবির জামিনের আর্জি মঞ্জুর করে। এরপরে সমালোচনার ঝড় ওঠে সীমান্তের এপারে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় লকবি আপাতত জামিন পেলেও তাকে এখনই জেল থেকে মুক্তি দেওয়া হবে না। পরে নতুন মামলা রুজু করে তাকে ফের হেফাজতে নেয় পাকিস্তান পুলিশ। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারত পাকিস্তানকে কড়া ভাষায় তাদের এ বিষয়ে কি মনোভাব জানিয়েও দিয়েছে। সংসদে দাঁড়িয়ে শুক্রবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ঘটে যাওয়া পেশোয়ারে সেনা স্কুলে জঙ্গি হামলার পর লকবিকে জামিনে মুক্তি দেওয়া ভারত ও গোটা বিশ্বের কাছেই মারাত্মক বিস্ময়কর মন্তব্য মোদীর। প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তানের আদালতের এই রায় শুধু দুর্ভাগ্যজনক নয়, নিন্দনীয় বটে। কারণ এখনও সারা দুনিয়ার কাছে পেশোয়ারের স্কুলে নিষ্পাপ শিশুদের হত্যালীলার স্মৃতি তরতাজা। সেদিন সীমান্তের এপারেও প্রতিটা মানুষ কেঁদেছিল সেই খুদে পড়ুয়াদের নিথর দেহ দেখে। पाकिस्तान को उचित शब्दों में बात पहुंचा दी गई है और सदन ने जो भावना व्यक्त की है उस भावना का आदर करते हुए सरकार के आगे की गतिविधियां उसी के संदर्भ में रहेगी, उसी प्रकाश में रहेगी। मंडे को विदेश मंत्री जब बांग्लादेश के राष्ट्रपति जी के आज की व्यस्तता से मुक्त होकर के विस्तार से सदन में अपना बयान देगी और सदन को और देश को अवगत करेगी। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। ফুসফুসে সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার দিল্লির শ্রীগঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি। ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার রাতে ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির শ্রীগঙ্গারাম হাসপাতালে ভর্তি হন ইউপিএ চেয়ারপারসন। এআইসিসি সাধারণ সম্পাদক অজয় মাকেন সংবাদ সংস্থাকে এ খবর জানিয়ে বলেন যে সংক্রমণ সোনিয়ার শ্বাসনালীতে ছড়িয়ে পড়েছে। তাকে পরীক্ষা করছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অরূপ কুমার বসু। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে উদ্বেগের কোনো কারণ নেই। শীতের মরশুমে এই ধরনের সমস্যা হামেশাই হয়। গত বছরও অসুস্থ হওয়ায় সোনিয়া গান্ধীকে এইমসে ভর্তি করা হয়। সে সময় লোকসভার ইউপিএর বহু প্রতীক্ষিত খাদ্য সুরক্ষা বিল পেশ চূড়ান্ত পর্যায়ে ছিল। 2011 সালে মার্কিন মুলুকে অস্ত্রোপচারের পর থেকেই কংগ্রেস সভানেত্রীর স্বাস্থ্য সম্পর্কে সব মহলে জল্পনা তুঙ্গে। তখন তিনি 5 সপ্তাহ ছিলেন আমেরিকায়। তার সফল অস্ত্রোপচার হয়েছিল নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে। Lower respiratory tract infection and some breathing difficulty for further treatment and observation. According to the morning health bulletin, her condition is stable and she is recovering. She is under the care of Dr. Arup Kumar Basu, who's the senior consultant and chairman of the respiratory medicine, and he is supported by his team. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরল প্রজাতির কচ্ছপ সংরক্ষণের আবেদন জানিয়ে ত্রিপুরা রাজ্যপালের দ্বারস্থ হল সুপ্রিম কমান্ড নামক এক এনজিও সংস্থা। রাজ্যপাল নিজেও এই কচ্ছপ সংরক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান সংস্থার এক সদস্য। বিরল প্রজাতির কচ্ছপ সংরক্ষণের আবেদন জানিয়ে ত্রিপুরা রাজ্যপালের দ্বারস্থ হল এক এনজিও। ত্রিপুরা গোমতী জেলার ত্রিপুরা সুন্দরী মন্দিরের পার্শ্ববর্তী জলাশয় কল্যাণ সাগরে পাওয়া যায় বিরল প্রজাতির বোষ্টমী কচ্ছপ। তবে সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের অভাবে বিপন্নপ্রায় এই বিরল প্রজাতির জীবটি। তবে এই কচ্ছপ সংরক্ষণের জন্য রাজ্য সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে নানা এনজিও। এমনই একটি এনজিও হল সুপ্রিম কমান্ড। শুক্রবার এই এনজিওর এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল পিভি আচারিয়ার সঙ্গে দেখা করেন ও কচ্ছপের সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান। এই কচ্ছপের বিষয়ে বর্তমান রাজ্যপালের সঙ্গে এনজিওর তরফে যোগাযোগ করা হয়েছিল এবং রাজ্যপাল নিজেও ব্যক্তিগতভাবে এই কচ্ছপ সংরক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান সংস্থার সদস্য প্রসেনজিৎ চক্রবর্তী। সুপ্রিম কমান্ড নামে যে এনজিও, সেই এনজিওর তরফে আমরা দীর্ঘদিন ধরেই মাতাবাড়িতে কল্যাণ সাগরে যে কচ্ছপগুলো আছে সেই কচ্ছপগুলোর নিরাপত্তা নিয়ে আমরা কাজ করে আসছি এবং আমরা দেখছি যে মাতাবাড়িতে একের পর এক কচ্ছপ মারা গেলেও তাদের প্রোটেকশনের জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা বিশেষজ্ঞদের যে নির্দেশ সে অনুযায়ী নেওয়া হচ্ছে না। তো সেজন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরে রাজ্যপালের কাছে একটা রিপোর্ট দিয়ে পাঠিয়েছিলাম। তো রিপোর্টটা দেখার পরে রাজ্যপাল নিজে প্লিজড হয়েছেন এবং আমাদেরকে ডেকেছেন
উনি ব্যক্তিগতভাবে প্রচণ্ড আগ্রহী মনে হয়েছে। এর আগেও আমাদের কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে। তো আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে মাতাবাড়িতে যে কচ্ছপগুলো আছে, যেগুলোর আকর্ষণে লক্ষ লক্ষ পুণ্যার্থী উদয়পুরে এবং মাতাবাড়িতে ছুটে যান, সেগুলোকে রক্ষা করে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, আরেকদিকে মানুষের যে আধ্যাত্মিক বিশ্বাস যে মাতাবাড়ির করতে কচ্ছপগুলোর সঙ্গে মাতৃপুরের শরীরে একটা নিবিড় যোগাযোগ আছে এবং মানুষের সঙ্গেও তাদের একটা ভালোবাসার স্নেহের সম্পর্ক সরকার এবং প্রশাসন যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। সুতরাং আমাদের ওনার কাছে একটা অনুরোধ থাকছে যে উনি যাতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কচ্ছপগুলোকে রক্ষার জন্য রাজ্য সরকারকে বিশেষ উদ্যোগের জন্য নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সারদা কেলেঙ্কারি মামলায় 14 দিনের জেল হেফাজতে পাঠানো হলো পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রী মদন মিত্রকে। শুক্রবার তার জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। সারদা কেলেঙ্কারি মামলায় 14 দিনের জেল হেফাজতে পাঠানো হলো পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্রকে। তার জামিনের আর্জি শুক্রবার খারিজ করে দেয় আদালত। দ্বিতীয় দফার সিবিআই হেফাজতের পর এদিন আলিপুর আদালতে পেশ করা হয় মদনকে। এদিন অবশ্য আদালতে মদনকে আর হেফাজতে চাওয়ার আর্জি জানায়নি সিবিআই। তবে সিবিআই আইনজীবী জানিয়েছেন মদন মিত্র প্রভাবশালী, জেলের বাইরে গেলে তথ্য প্রমাণ নষ্ট করার সম্ভাবনা রয়েছে। এই যুক্তি দেখিয়ে সিবিআই তার জামিনের বিরোধিতা করে। শেষ পর্যন্ত জামিনের আর্জি খারিজ করে দিয়ে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিবিআই এর বিশেষ আদালত। সিবিআই এর আইনজীবী আদালতে স্পষ্ট জানিয়ে দেন, সারদার প্রতারণার সঙ্গে মদন মিত্রের প্রত্যক্ষ যোগসাজশের প্রমাণ রয়েছে। তদন্তের কাজে মদন মিত্র সহযোগিতা করছেন না বলেও আদালতে জানান সিবিআই। CPIM leaders, series of CPIM leaders. Yes. It starts from Mohammad Salim, Robin Dev, Mohammad Salim, Robin Dev, Sujan. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের 50 বছর পূর্তি উপলক্ষে এক সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল পিবি আচার্য, মন্ত্রী ভানুলাল সাহা, মন্ত্রী বিজিতানাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় 7 বছরের সাহসী শিশুকন্যা রিপাকে। ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ এবছর 50 বছর পূর্ণ করল। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্ষদের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়। রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল পিবি আচার্য, রাজ্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী বিজিতানাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এবছরের জাতীয় সাহসিকতার পুরস্কারের জন্য নির্বাচিত রাজ্যের দক্ষিণ জেলার 7 বছর বয়সী রিপা দাসকে পুরস্কৃত করেন রাজ্যপাল পিবি আচার্য। এছাড়াও রাধেন্দু শেখর চৌধুরী অ্যাওয়ার্ড প্রদান করা হয় মোট 4 জনকে এবং গোল্ডেন জুবলি অ্যাওয়ার্ড প্রদান করা হয় মোট 10 জনকে। পাশাপাশি অনুষ্ঠানে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সময়ে মানুষের নৈতিক দায়িত্বহীনতার জন্য হতাশা ব্যক্ত করেন। সেই সঙ্গে রাজ্যপাল প্রতিটি মানুষকে সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাখেন। यदि डिपार्टमेंट का काम बढ़ता जाता है सारे हिंदुस्तान में, शिशुओं की रक्षा के बारे में, डेस्टिट्यूट वुमेन के बारे में, अपंगों के बारे में, तो हम किस ओर जा रहे हैं? यदि कहीं गांव में डॉक्टर का पेशा बढ़ता है, बहुत रोगी आते हैं, ये अच्छे लक्षण नहीं है। उस गांव बीमार से ज्यादा आगे बढ़ रहा है। उसी दृष्टि से सारे देश में सीनियर सिटीजन्स और बच्चे, इनकी हालत दिन पे दिन बढ़ता जाता है और उनके लिए सेवा करने के लिए इस तरह के संगठन का जरूरत ज्यादा से ज्यादा हो जाता है। तो ये मापदंड हमें बताता है कि हमारा दृष्टिकोण बदलना चाहिए। उसके लिए आप और हम कारण हैं। बच्चे अनाथ क्यों होते हैं? हम बच्चों को तकलीफ क्यों दे रहे हैं? चाइल्ड लेबर क्यों हो रहा है? आज हमारे इधर भी त्रिपुरा के अंदर हर डिस्ट्रिक्ट में सेवा केंद्र का खुला हुआ है। इसका काम कम से कम हो, इसको जरूरत न हो, ऐसे परिस्थिति। রাজ্যপাল ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী বিজিতানাথ। অনুষ্ঠানটি রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে হয়।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে এবছর এপ্রিল মাসে রিপা দাসের বাড়িতে আগুন লাগলে 7 বছরের রিপা একা নিজের বুদ্ধিমত্তায় তার 1 বছর বয়সী ভাইকে আগুনের হাত থেকে বাঁচিয়ে আনে। তারপর রাজ্য শিশু কল্যাণ পর্ষদ দিল্লিতে জাতীয় সাহসিকতার পুরস্কারের জন্য প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব গৃহীত হয়। আগামী 24শে জানুয়ারি দিল্লিতে প্রধানমন্ত্রীর হাত থেকে রিপা এই পুরস্কার গ্রহণ করবে এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশ নেবে সে। পাশাপাশি রিপা 18 বছর বয়স পর্যন্ত সরকারি স্টাইপেন্ডও পাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় ব্লক এবং চরিলাম ব্লকের রেগার কাজ নিয়ে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় বিশালগড় ব্লকে। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া, সচিব এসকে রাকেশ সহ অন্যান্যরা। শুক্রবার বেলা 11টায় রেগার রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় বিশালগড় ব্লকে। এতে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রধান সচিব এসকে রাকেশ, জেলা শাসক প্রশান্ত কুমার গোয়েল, বিডিও সুব্রত দাস সহ বিশালগড় ব্লক ও চরিলাম ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সচিব ও প্রধান এবং উপপ্রধানগণ। মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, 2 ব্লকে রেগার কাজ বাড়ানোর লক্ষ্যে এই মিটিং সম্পন্ন হয়েছে। মাত্র 15 দিন করে কাজ রয়েছে ব্লকগুলিতে। এই মাসের মধ্যেই কাজের মাত্রা বাড়িয়ে যেন প্রকারে 25 দিন করা হবে। এর জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে বিডিও এবং ইঞ্জিনিয়ারদের। সবার শুরুতেই 2টি ব্লকের কাজ নিয়ে মন্ত্রী হতাশা ব্যক্ত করেন। আমাদের মিটিং এর প্রধান বিষয় হলো রেগার কাজে আরো পারফরমেন্স ভালো করা, রেগার কাজ ম্যান্ডেট জেনারেশন ত্বরান্বিত করার জন্য আমরা বসেছি এবং চরিলাম এবং বিশালগড় 2 ব্লকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা 25 মেন্ডেজের মতন এভারেজ মেন্ডেজ আমরা ব্লক লেভেলে জেনারেট করব, এই সিদ্ধান্ত হয়েছে। আর স্যার, এই অর্থবর্ষে বিশালগড় ব্লক এবং চরিলাম ব্লকে কত দিনের রেগার কাজ হয়েছে? এখন পর্যন্ত আমার ধারণা এই যে আমাদের অন্তর্বর্তীকালীন যে অবস্থা, আমাদের এমআইএস করতে এক সিস্টেম থেকে সিস্টেমে আমরা চলে যাচ্ছি। আগে এমআইএস করতে যে সিস্টেমটা ছিল সেখান থেকে আমরা কনভার্ট করে এটাকে ইএফএমএস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 20 ডিসেম্বর প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে কাঠালিয়ায় অনুষ্ঠিত হবে সিপিএম অষ্টাদশ সোনামুড়া বিভাগীয় ত্রিবার্ষিক সম্মেলন। সমাবেশে বক্তব্য রাখবেন পার্টির পলিট ব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার, পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজেন্দ্র সহ অন্যান্যরা। প্রস্তুতি এখন জোর কদমে। সিপিআইএম সোনামুড়া মহকুমা অষ্টাদশ সম্মেলনের প্রস্তুতি পর্ব চূড়ান্ত। রাত পোহালেই গোটা মহকুমার 12টি অঞ্চল থেকে সংগ্রামী উদ্দীপনায় সম্মেলনের প্রতিনিধিরা সম্মেলনস্থল কাঠালিয়ার উদ্দেশ্যে পা বাড়াবে। ত্রিবার্ষিক অষ্টাদশ এই সম্মেলনে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটের উপর বিস্তৃত আলোচনা হবে। সম্মেলনে আগামী 3 বছর সাংগঠনিক কাজ পরিচালনার লক্ষ্যে গঠন করা হবে নতুন করে মহকুমা কমিটি। যে মহকুমা কমিটি পেছনে পড়া মানুষের পাশে থেকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে গ্রাম ত্রিপুরার বুভুক্ষু মানুষের কল্যাণে নিজেদের জীবন দিতেও পেছনে তাকাবে না। কাঠালিয়া প্রয়াত সমস্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে সম্মেলন। 283 জন প্রতিনিধি অংশ নেবে এই সম্মেলনে। বিগত কয়েকদিন ধরে যুবকর্মীরা অক্লান্ত শ্রমের বিনিময়ে স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় ব্যাপক প্রচারসজ্জায় এক অনন্য নজির সৃষ্টি করেছে। যেদিকে চোখ যায় শুধু লালে লাল। সোনামুড়া বিলুনিয়া সড়ক কাঠালিয়া বাণিজ্যিক বাজার এলাকার বুক চিরে চলে গেছে দক্ষিণে, উত্তরে এবং পূর্বে। রাস্তার দুপাশে অজস্র 5 ফুট অন্তরন্ত চিকন চিকন মুলিবাসের মাথায় কাস্তি হাতুড়ি মার্কা রক্ত পতাকা উত্তরের হিমেল হাওয়ায় দোলন খাচ্ছে অনবরত। পথচারী মানুষের দৃষ্টিতে ছবিটা যেন সম্পূর্ণ বদলে গেছে কাঠালিয়ার। অপরদিকে মাঝে মাঝে দলীয় প্রয়াত সেনানী, আন্তর্জাতিক, জাতীয় ও ছোট্ট পার্বতী ত্রিপুরার শোষণ বঞ্চনার প্রথম প্রয়াত সেনানী নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, সমর চৌধুরী, বৈদ্যনাথ মজুমদার, বীরেন দত্ত সহ বহু নেতৃত্বের ছবিকে শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে প্রজন্মের অভিজ্ঞতা নেওয়ার জন্য। কাঠালিয়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে 20 ডিসেম্বর প্রকাশ্য জনসভা। পার্টির পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক বিজেন্দ্র, বিভাগীয় সম্পাদক মানিক দাশগুপ্ত সহ 3 জন গুরুত্বপূর্ণ নেতৃত্বই শনিবার কাঠালিয়া 7 থেকে 8 হাজার মানুষের সামনে গোটা পরিস্থিতির উপর কথা বলবেন। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএফ 27 নং ব্যাটালিয়নের উদ্যোগে কমলপুর সীমান্ত এলাকা ছোট সুরমা স্কুলে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য শিবির। এতে এলাকার 500 নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
ম্যালেরিয়া সহ জলবাহিত রোগ প্রতিরোধে আগাম সতর্কবার্তা হিসেবে কমলপুর মহকুমার সীমান্তবর্তী ছোট সুরমা গ্রামে স্বাস্থ্য শিবির করল বিএসএফ ২৭ নং ব্যাটালিয়ন মরাছড়া ক্যাম্প। শুক্রবার ফিতা কেটে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বিএসএফ পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি ডিকে শর্মার স্ত্রী ঋতম্বনা শর্মা। স্বাস্থ্য শিবিরে তাছাড়া উপস্থিত ছিলেন ডিআইজি ডিকে শর্মা, ২৭ নং ব্যাটালিয়নের ৮২ মাইল কমান্ডেন্ট গুরুপল সিং, ২৭ নং ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট আর কে মিলার, জেএল মিনার এবং এলাকার গাঁও প্রধান রাজকুমার ভট্টাচার্য সহ সীমান্ত এলাকার ৫ শতাধিক মানুষ। এদিন বিএসএফ এর ডিআইজি ডিকে শর্মা প্রধান বক্তার ভাষণে বলেন, जैसा कि आप सब जानते हैं कि बीएसएफ अगर यहां पर है तो आप लोगों की वजह से है, आप लोगों के लिए है, ताकि आप लोग बॉर्डर एरियाज में अपने आप को सुरक्षित महसूस करें, आपका परिवार, आपके बच्चे, आपके असेट, आपके खेत खलियान, आपके पालतू जानवर वो सुरक्षित रह सकें, इसी वजह से बीएसएफ यहां पर है। भारत सरकार ने भी आप लोगों की सुरक्षा के लिए এদিন সীমান্ত এলাকা বলে পরিচিত ছোট সুরমা, কার্তিক গ্রাম, মরাছড়া, থলবাড়ি, লেঙ্গুটিয়া বস্তি থেকে ৫ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তা, পানীয় জল ও বিদ্যুৎ সহ মোট ৭ দফা দাবির ভিত্তিতে সিপাহীজলা জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস। ভঙ্গুর রাস্তা, তীব্র পানীয় জলের সংকট, বেহাল বিদ্যুৎ পরিষেবা এবং আবর্জনাময় পরিবেশের মুক্তিসহ মোট ৭ দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে সিপাহীজলা জেলাশাসক প্রশান্ত কুমার গোয়েলের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির প্রাক্তন সভাপতি নিতাই চৌধুরীর নেতৃত্বে স্থানীয় নেতা আব্দুল মান্নান সহ মোট ৮ জনের এক প্রতিনিধি দল একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন। দাবিগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন নিতাই চৌধুরী। আমরা আমাদের মাননীয় জেলা শাসক সিপাহীজলা ওনার এখানে এসেছিলাম। আমাদের এই বিশালগড় বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে এবং ইভেন যে মিউনিসিপ্যালিটি এরিয়ার কতগুলি জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা ওনার শরণাপন্ন হয়েছি। তার মধ্যে মূলত যেই রাস্তাঘাটের যে ভঙ্গুর পরিস্থিতি, প্রত্যেকটা রাস্তাঘাট মরণ ফাঁদ হয়ে আছে, ড্রাইভ করা হচ্ছে, তাই আমরা ওনার নজরে এনেছি। এবং আমাদের যে জ্বলন্ত সমস্যাগুলি, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠানগুলির বেহাল অবস্থা, এগুলোর উন্নতিকল্পে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওনার শরণাপন্ন হয়েছি। ডিএম প্রশান্ত কুমার গোয়েল দাবিগুলি মেনে নিয়ে দ্রুত সারাইয়ের আশ্বাস দেন। নেতৃত্বরা জানিয়েছেন, অতি সত্বর এই সমস্যাগুলি সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএনও এবং টিটিএলআরসিসির যৌথ উদ্যোগে ৫ ঘন্টার গণ অবস্থান অনুষ্ঠিত হলো আমবাসা বাজারে। বন আইন অনুযায়ী জনজাতি পরিবার পিছু ২৫খানি জমির পাট্টা বিতরণ সহ বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার আমবাসা বাজারে ৫ ঘন্টা গণঅবস্থান করা হয়। এই আন্দোলনে মণিপুরী, মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা সমর্থন করেছে বলে জানা যায়। এই গণঅবস্থান সম্বন্ধে সংগঠনের একজন নেতৃত্ব জানান, আজকে আমাদের গণঅবস্থান হলো ৫ ঘন্টা, সেই জন্য আমরা আজকে গণঅবস্থান করতে হয়েছি। আমাদের সাথে আছে সমর্থন মুসলিম সংগঠন, মণিপুরী সংগঠন, এসটি এসসি ওবিসি মাইনরিটি সব সংগঠনের লোক আজকে আমাদেরকে সমর্থন করেছে। গণঅবস্থান আমরা টিএলআরসিসি এবং বিএনও পক্ষ থেকে করা হয়েছে। আমরা সেটাই আমরা করতে যাচ্ছি যে আমাদের দাবিগুলো যে সংবিধান ন্যায্য, সেই দাবিগুলো আমরা এখনো পাচ্ছি না। যেহেতু ২০০৭ সালে যে বন আইন সুপ্রিম কোর্টের সুপারিশ অনুসারে আমরা ২৫খানি করে ট্রাইবেলের জমি দেওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত ২০১৪ সাল পর্যন্ত আমরা সেই ২৫খানি জমি পাইছি না। সেই কারণে আমরা আজকে গণঅবস্থান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ক্ষুদ্র সেচ দপ্তর ও গৌরনগর ব্লকের উদ্যোগে হালাইপাড় ও চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকটি ডিপ ওয়েল করা হয়েছিল ২০০৮ সালে, কিন্তু এখনো বসানো হয়নি পাম্প মেশিন, ফলে বিপাকে কৃষকরা। ক্ষুদ্র সেচ দপ্তর ও গৌরনগর ব্লকের উদ্যোগে হালাইপাড় ও চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকটি ডিপ ওয়েল করা হয়েছিল ২০০৮ সালে, কিন্তু আজ পর্যন্ত একটি ডিপ ওয়েলে পাম্প মেশিন বসানো হয়নি।
ফলে ক্ষুব্ধ কৃষকরা। খাদ্যে স্বয়ংবরতা হওয়ার জন্য কৃষি দপ্তর ও ক্ষুদ্র সেচ দপ্তর সহ কয়েকটি দপ্তরকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী কৃষি দপ্তর কৃষকদের নিয়ে কাজ করে চলছে, কিন্তু কৃষকদের জমি ও কৃষি দপ্তর থেকে সার আর বীজ পেলে চলবে না, তার পাশাপাশি লাগবে জল। জলের অভাবে বহু জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। রাজ্য সরকার কৃষি দপ্তরকে নির্দেশ দিয়েছেন 1 ফসলা জমিতে 2 ফসল করা, 2 ফসলা জমিতে 3 ফসল করা, কিন্তু জলের অভাবে হালাইপাড় গ্রাম পঞ্চায়েতে ও চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে অনেক জায়গায় শুখা মরশুমে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। হালাইপাড়ের প্রায় 30 থেকে 35 কানি জমি এই ডিপওয়েলে পাম্প মেশিন বসালে চাষাবাদ করা যেত। আবার অনেকেই সবজি চাষ করেছেন, কিন্তু জলের অভাবে কৃষকদের সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। কৃষকরা কৃষি দপ্তরের মাধ্যমে গৌরনগর ব্লকের ও ক্ষুদ্র সেচ দপ্তরে বারবার লিখিত দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু এখানে একটা এলআইটি একটা দেওয়া হয়েছে জলের, কিন্তু এটা কোনো 10 বছর হইব, তো কোনো কাজই হইতেছে না। কিন্তু আমরা জলের কারণে আজকে এই সবজিটি নষ্ট হইতেছে। আমরা অনেক দিন থেকে এখানে অনেক মানুষই সবজি ক্ষেত করে, কিন্তু জলের লেগে আর কি আগাইতে পারতেছে না, বা জলের লেগে গাছটি মরতেছে। কোনো অবস্থাতেই আমরা জলের কোনো সুবিধা হইতেছে না। ব্যাপারটা আজকে 10 বছর হচ্ছে হেলাই প্রজেক্ট মানে আমরা ওই গন্ডগর ব্লকের আন্ডারে মানে করা হয়েছে ওই জলের লাগে আমরা কৃষকের সুবিধার্থী। এটা আজকে 10 বছর হয়েছে, স্টার্টার আছে, মেশিন নাই। তারপরে যে ক্ষেতও আমরা মানে 40 হেক্টর জায়গা আছে, 3 ফসল ক্ষেত হয়, কিন্তু এখন জলের অভাবে 1 ফসল ক্ষেত করা লাগে। এটা তো 10 বছর আগে জানি আমরা শুরু হয়েছে, পাইপ লাইনও টানা হয়েছে না। এরপরে দেখা যায় তারা মোটরটা বইলো, কিছুদিন পরে দেখা যায় তারা মোটরটা বসে নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে নি অন্য জায়গা নিয়ে বইছি, এটা আমরা জানি না। তারা মোটর উঠে লিয়ে গেছে, আজকে পর্যন্ত কোনো খবর নাই। 3 বছর লয় আনতে জায়গা, কিন্তু কি কারণে করতে পারতেছেন না? জলের লেগে। জল চাই, জলের লেগে তো অন্য হন। এই ব্যাপারে শ্রীরামপুর কৃষি বিভাগের আঞ্চলিক অফিসার সঞ্জিত পাল জানান, কৃষক ভাইরা যখন আইসেন আমরা ওনাদের কাছ থেকে দরখাস্ত নিয়ে আমরা দপ্তরের মাধ্যমে প্রপার রুটের মাধ্যমে আমরা ব্লক কর্তৃপক্ষের কাছে জানাইছি যে এই জলসেচগুলো যে শুরুর থেকেই অচল অবস্থা আছে, এগুলো চালু করা যায় কিনা না। কারণ কৃষক ভাইরা এই সমস্ত জমি 2 ফসল বা 3 ফসল অনায়াসেই করা যায়। তো একমাত্র জলসেচের ব্যাপারে মানে যদি একটু সুব্যবস্থা থাকে